আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগত। আজ পড়ছি আমি মেজর ডালিম বলছি এর ১২তম পর্ব। আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় অনেক নেতাই ছিলেন মুজিব বিরোধী। সেনা পরিষদের নেতাদের সাথে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিল। শাসনকার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকেই দায়ী করতেন, কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটাই তাদের ছিল না। জনাব তাজউদ্দিনের পর তারা আরও অসহায় বোধ করতে থাকেন। অন্যান্যদের মতে খন্দকার মোশতাক আহমেদ, জনাব কামরুজ্জামান, জনাব তাহিরউদ্দিন ঠাকুর, জনাব আর মল্লিক, জনাব আর সিদ্দিকী, জনাব নুরুল আমিন মঞ্জুর, জনাব রিয়াজউদ্দিন ভোলা মিয়া, জনাব আব্দুল মালেক উকিল, জনাব ফণীভূষণ মজুমদার, জনাব মনোরঞ্জন ধর, জনাব ফরিদ গাজী, জনাব আব্দুল মান্নান প্রমুখ সেনা পরিষদের নেতাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। শেখ মুজিবকে কি করে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু আখ্যা দেয়া যায়? শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ফিরিয়ে নেওয়া হয়। ঐতিহাসিক বাস্তবতার প্রেক্ষিতে ওই ধরনের খেতাব অযৌক্তিক বলেই প্রমাণিত হয়। বঙ্গবন্ধু উপাধি এবং তার আজীবন ডাকসুর সদস্যপদও বাতিল করা হয়েছিল স্বাধীনতার পরপরই। ৩রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস। ১৯৭২ সালের ৬ই মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন। সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস আদালতে এবং দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আহ্বান জানান। একই দিনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য। ২রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন, পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও বহু দেশপ্রেমিক গ্রুপসহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের ত্বরিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগে অভিনন্দিত করছে, এ সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী পুঁজিবাদের ধারক এবং ভাসানী পরিচালনায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টিকারী আলবদর, রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মবরণে এমন আচরণ প্রদর্শন করছে যা খুবই উস্কানিমূলক এবং তারা দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া যায়। এসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে দুজন আওয়ামী লীগ কর্মীকে প্রহার ও একজনকে হত্যা করেছে বলে জানা গেছে। তারা মুজাফফর ন্যাপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের ওপর হামলা চালিয়েছে। তারা তেজগাঁও শিল্প এলাকা ও ঢাকেশ্বরী কটন মিলে খোলা অস্ত্র হাতে ঢুকে পড়েছে। এমনকি ন্যাপ সভাপতি মুজাফফর আহমদের মতো লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করেছে। ৩রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয়, ঢাকায় ২রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়নের মতিয়া মেনন ও মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় এবং বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত অংশের কর্মী নামধারী ফ্যাসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর ও চকবাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নগ্ন হামলা চালায়। পাটুয়াটুলী এলাকায় মুজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীর জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে। ৩রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাপ, মুজাফফর জাসদ ও
ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী 7 জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে জনতা 7 জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ, মুজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। তিনি আরও বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করছেন, তারা এবং তাদের ছত্রছায়ায় থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছেন। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামে পূর্ণ মর্যাদা দেবে না, সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে, সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারণেই। বর্তমানে ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতবিরোধী কাজ করছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যে ডাকসু অফিসও তছনছ করে ফেলা হয়। ওই দিনই বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায়, শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে। পরদিন ওই একই পত্রিকায় খবর ছাপে যে একই কারণে রংপুরে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের শাসনতন্ত্রের ধারকদের 4 নীতির ওপর তৈরি মুজিববাদ ছিল একটা জগা খিচুড়ি। ওই সমস্ত স্ববিরোধী নীতিসমূহ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়। সংক্ষেপে ওই সমস্ত নীতিগুলোকে তুলে ধরা হলো পাঠকদের সুবিধার্থে। ভারত দাসখত লিখে দিয়ে ভারতীয় শাসনতন্ত্রের 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র গলধকরণ করে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগ সরকার স্ববিরোধী এবং 4 নীতিকে শাসনতন্ত্রের 4 স্তম্ভে পরিণত করে মুজিববাদ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়। উল্লেখিত গণবিরোধী নীতিগুলোর ককটেল ফর্মুলা দিয়ে দেশ শাসন করে সমৃদ্ধ সোনার বাংলা ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টার ফলে দেশ ও জাতির অবস্থা কী হয়েছিল সেটা অনুধাবন করার জন্য নীতিগুলোর কিছুটা বিশ্লেষণ দরকার। জনাব তোফায়েল আহমেদের দাম্ভিক বক্তব্য, সমাজতন্ত্র ও গণতন্ত্র একসাথে কায়েম করে মুজিববাদকে বিশ্বের 3য় রাজনৈতিক দর্শন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী বলতে হয়, গণতন্ত্র ও সমাজতন্ত্র দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী দর্শন। গণতন্ত্রের মূল প্রেরণা এসেছে মানুষের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ব্যক্তি স্বাধীনতা থেকে। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড শ্যাল ডাই ফ্রি। রাষ্ট্র কাঠামোর বেসিক স্ট্রাকচার দ্যাট ইজ ইকোনমিক্স এবং সুপার স্ট্রাকচার দ্যাট ইজ পলিটিক্স। এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিটি মানুষের থাকবে ব্যক্তিগত স্বাধীনতা, থাকবে তাদের মেধা ও কর্মশক্তির বিকাশের অবাধ পরিবেশ, থাকবে ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা। এই নীতির উপরই গড়ে উঠেছে পশ্চিমা দেশগুলোর ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও তাদের কৃষ্টি এবং সভ্যতা। বিকশিত হয়েছে তাদের সংস্কৃতির ঐতিহ্য। গণতান্ত্রিক সভ্যতার অ্যান্টিথিসিস হিসেবেই কার্ল মার্কস উপস্থাপন করেন সাম্যবাদ ও সমাজতন্ত্রের রাজনৈতিক দর্শন। ধনতন্ত্র থেকে সাম্যবাদ উত্তরণে ট্রানজিশনারি পেসকে বলা হয় সমাজতান্ত্রিক অধ্যায়। সমাজতন্ত্রকে কার্যকারী করার জন্য কেড়ে নেওয়া হয় ব্যক্তি স্বাধীনতা। জাতীয় পরিসরে চাপিয়ে দেওয়া হয় একটি বিশেষ শ্রেণীর একনায়কত্ব। রাষ্ট্রীয়করণের মাধ্যমে উৎপাদন যন্ত্রগুলোর ভাগ্য বিধাতা হয়ে উঠলেন দলীয় নেতারা। উৎপাদন শক্তির স্বাভাবিক বিকাশের সব সম্ভাবনা ও পথ রুদ্ধ করে দেয়া হয়। ইনসেন্টিভহীন উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের মাত্রা কমে যায়। অস্বাভাবিকভাবে মানুষকে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয় যন্ত্রে। যান্ত্রিক জীবনের বিভীষিকার চাপে জনগণের কর্মস্পৃহা লোপ পায়। সাধারণ জনগণের শ্রমের ফলে অর্জিত সম্পদের ভোগী হয়ে ওঠেন রাজনৈতিক পার্টির নেতারা এবং রাষ্ট্রীয় প্রশাসনের আমলাতন্ত্র। জনসাধারণের জীবনযাত্রার মান কমে যায় ক্রমান্বয়ে, ফলে ঘনীভূত হয়ে ওঠে সামাজিক ক্ষোভ। তারই বহিঃপ্রকাশ সামাজিক বিপ্লবের স্রোতে ঠুনকো তাসের প্রাসাদের মতো ভেঙে গুড়িয়ে যায় রাষ্ট্রীয় কাঠামো ও সমাজ ব্যবস্থা। সমাজতন্ত্রের নিঃসারতা আজ বিশ্ব পরিসরে প্রমাণিত হয়েছে। পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর বিপর্যয়ের ফলে। সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠাতা এবং নেতারা আজ সমাজতন্ত্রের আদর্শকে আস্থা করে ফেলে দিয়ে গণতন্ত্র ও বাজার অর্থনীতির নীতিকে গ্রহণ করে অতীত ভুলেরই শুধু প্রায়শ্চিত্ত করেছে তা নয়, তারা এটাও পরিষ্কারভাবে প্রমাণ করেছেন গণতন্ত্রকে গ্রহণ করলে সমাজতন্ত্রকে বর্জন করাটা হয়ে ওঠে অপরিহার্য। এই দুইয়ের সহ অবস্থান বৈজ্ঞানিকভাবে অসম্ভব।
প্রতিটি মানুষ তার আপন স্বাতন্ত্র্যে বিকশিত। এই প্রাকৃতিক নিয়মকে মেনে নিয়ে গড়ে উঠেছিল ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের দর্শন। তাই আজও মানুষের কাছে আবেদন রয়েছে এই দর্শনের। পক্ষান্তরে প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করে মানুষকে যন্ত্রে পরিণত করার প্রচেষ্টা ও যন্ত্র হিসেবে মূল্যায়ন করার ফলেই সমাজতন্ত্র দর্শন হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে নাই। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জনগণও ঠিক এই কারণেই মেনে নেয়নি সমাজতন্ত্রের চাপিয়ে দেয়া নীতি, বিশ্বাস করেনি আওয়ামী লীগের জগাখিচুড়ি মুজিববাদী আদর্শের ভাওতাবাজি। এবার আলোচনা করা যাক ধর্মনিরপেক্ষতার বিষয়ে। ধর্মনিরপেক্ষতার আক্ষরিক মানেটা আজ অবধি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ধর্মনিরপেক্ষতা বলতে যদি বোঝানো হয় সব ধর্ম থেকে সমদূরত্ব বজিয়ে চলা, তাহলে সেটা হয়ে পড়ে ধর্মহীনতারই শামিল। বর্তমান আধুনিক বিশ্বেও প্রতিটি মানুষ কোনো না কোনো আদর্শ এবং বিশ্বাসকে কেন্দ্র করেই বেঁচে থাকে। তারা বাঁচার উৎপ্রেরণাও পেয়ে থাকে সে সমস্ত বিশ্বাস এবং আদর্শ থেকে। কেউ কি কোনো আদর্শ কিংবা বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারে? হয়তোবা পারে, তবে আমার জানা মতে তেমন কোনো ব্যক্তির সাক্ষাৎ আজ অবধি আমি পাইনি। বিশ্বাস অনেক প্রকার হতে পারে, যেমন ধর্মীয় বিশ্বাস, মানবতাবাদ, ইথিজম বা নিরস্বরবাদ, এনিমিজম, পৌত্তলিকতাবাদ প্রভৃতি। যে যাই বিশ্বাস করুক না কেন সেটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। প্রত্যেকের কাছে তার বিশ্বাস তার জীবন ধর্ম। রাষ্ট্রীয় নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার অর্থ দাঁড়িয়েছিল জনগণকে তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস থেকে জোর করে নিরপেক্ষ রাখার ব্যর্থ প্রচেষ্টা। এই ধরনের প্রচেষ্টা অবশ্যই মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। ধর্মনিরপেক্ষতার নীতি সরকারিভাবে শাসনতন্ত্রের স্তম্ভ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের লোকের ধর্মীয় চেতনা ও বিশ্বাসের অবমাননা করেছিল। বাংলাদেশের ধর্মভীরু জনতা তাদের ধর্মীয় বিশ্বাসের এই অবমাননা কিছুতেই মেনে নেয়নি। প্রত্যেকের নিজস্ব ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করে এসেছে এবং এদেশের মানুষ চিরকাল। তাছাড়া ধর্মীয় সহনশীলতার এক গৌরবময় ঐতিহ্য বাংলাদেশের জনগণ আদিকাল থেকে বহন করে এসেছে। উপমহাদেশের অন্যান্য অঞ্চলে ধর্মীয় আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্য অনেক হিংসাত্মক হানাহানি এমনকি ধর্মীয় যুদ্ধও হয়েছে। বর্তমান ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলাদেশের মাটিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায় শান্তিতে বসবাস করছে যুগ যুগ ধরে, নির্ভয়ে আপন ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এটা ঐতিহাসিক সত্য এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গৌরব। এই গৌরবকে কলুষিত করার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে কায়েমি স্বার্থ ও রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে অনেকেই, কিন্তু তাদের সব চক্রান্তকেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সচেতন জনতা। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়। ধর্ম বাঙালি মুসলমানদের কাছে শুধুমাত্র একটি আধ্যাত্মিক বিশ্বাসই নয়, ধর্ম হচ্ছে তাদের জীবন আদর্শ। তারা মনে প্রাণে ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। ইসলাম ধর্মের অনুশাসন তাই তারা পালন করে বিচার বিবেচনা করে ইসলাম ধর্মে অন্য ধর্মের অনুসারীদের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার দেয়া হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু ধর্ম অনুসারীদের প্রতি মুসলমানদের কিংবা মুসলমান রাষ্ট্রের কী দায়িত্ব সে সম্পর্কেও পরিষ্কার নির্দেশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। সেই অবস্থায় ধর্মনিরপেক্ষতার নীতি শাসনতন্ত্র গ্রহণ করা ছিল নিষ্প্রয়োজন। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের জীবনধারার আলোকে প্রণীত হবে স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র। এটাই ছিল জনতার আশা ও আকাঙ্ক্ষা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতীয় পরিচিতি এবং জাতীয়তাবাদ নিয়ে শোরগোল তুলল, কিন্তু তারা পূর্বপতন ঐতিহাসিক বাংলাদেশের এই মানবগোষ্ঠীর জাতীয়তার মূল ও ভিত্তি সম্পর্কে কিছুই বলল না। বাংলাদেশের স্বাধীনতা লাভের সুযোগে অনেকেই আবার সরবে মেতে উঠল। তারা বলে বেড়াতে লাগলো মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে যে রাজনীতি উপমহাদেশের সংগঠিত হয়েছিল এবং পরিণতিতে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, সেই দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ পক্ষান্তরে তারা এটাই বলার চেষ্টা করলো যে 1948 সালে ভারত বিভক্তি অন্যায়ভাবে করা হয়েছিল। এই ধরনের উক্তি নেহায়েত অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের বক্তব্য অখণ্ড ভারতের প্রবক্তাদের প্রচারণারই মিল খুঁজে পাওয়া যায়। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকালে কংগ্রেস অনুসৃত অখণ্ড ভারত এবং মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব এই বিষয় দুটির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সক্রিয়তা বজায় রেখে স্বাধীনভাবে বসবাস করে এসেছে। শুধুমাত্র বহিরাগত বিজাতীয় শক্তিরাই তাদের শোষণ পাকাপোক্ত করার জন্য অস্ত্রের বলে দেশীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা কেড়ে নিয়ে
নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই উপমহাদেশে একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে। বৈদিক যুগে আর্য ভাষাভাষীদের আগমনের কাল থেকে ব্রিটিশ ঔপনিবেশবাদের শাসনকাল পর্যন্ত ইতিহাস ঘাটলে এই সত্য অতি সহজে অনুধাবন করা যায়। আদিকালের বর্ণ হিন্দুরা রামরাজ্য কায়েমের ধোঁয়া তুলে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। একচ্ছত্র আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়নি আফগান এবং মুঘল শাসকরাও। একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদী আধুনিক উচ্চতর মানের সমরাস্ত্র এবং বৈজ্ঞানিক প্রযুক্তির বদৌলতে পুরো উপমহাদেশকে একটি প্রশাসনিক রাষ্ট্রের রূপ দিতে সক্ষম হয়েছিল। অতএব যুক্তিসঙ্গত কারণে বলা যায় যে একক রাষ্ট্র হিসেবে ভারতের ইতিহাস অতি সাম্প্রতিক। 1900-এর দশকে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর আন্দোলন যখন দানা বেঁধে উঠেছিল, তখনই পাশ্চাত্য ধ্যানধারণায় দীক্ষিত বর্ণ হিন্দুদের নেতৃত্বে সৃষ্টি করা হয় কংগ্রেস পার্টি ব্রিটিশ প্ররোচনায়। মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার দাবিকে উপেক্ষা করে ব্রিটিশ সৃষ্ট ইন্ডিয়ান ইউনিয়নকে অটুট রেখে স্বাধীনতার পর তাদের ক্ষমতায় বসানো। এর ফলে বর্ণ হিন্দুরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন অখণ্ড ভারতে রামরাজ্য প্রতিষ্ঠা করার সম্ভাবনা দেখতে পায়। তাদের প্রতি ব্রিটিশ সহযোগিতার কারণ ছিল মূলত দুইটি। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপমহাদেশ দখল করতে হয়েছিল মুসলমানদের বিরোধিতার মুখে, ফলে মুসলমানরা হয়ে ওঠে তাদের চোখের বালি। প্রতিহিংসার রোষানলে ব্রিটিশ সরকার মুসলমানদের ঘৃণা ও সন্দেহ করতে থাকে। পক্ষান্তরে হিন্দুরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের সাহায্য করেছিল মুসলমানদের পরাস্ত করে ক্ষমতা দখলের ব্যাপারে। পুরস্কার স্বরূপ মুসলমানদের ধনসম্পদ হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ব্রিটিশ অনুকম্পা ও মদতপুষ্ট হিন্দুরা সমাজের সর্বক্ষেত্রে বিত্তশালী এবং প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়। মুসলমানরা হয়ে পড়েছিল নিঃস্ব ও ক্ষমতাহীন। সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশ গোলামির ইতিহাসে হিন্দু সম্প্রদায় বরাবরই ছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর সহযোগী মিত্রশক্তি, আর মুসলমানরা পরিণত হয় নিগৃহ ও করুণার পাত্র। পাশ্চাত্য শিক্ষা এবং ধ্যান ধারণায় গড়ে ওঠা উচ্চবিত্ত বর্ণ হিন্দু সম্প্রদায়ের আনুগত্য সম্পর্কে ব্রিটিশ শাসক গোষ্ঠী ছিলেন নিশ্চিত। তাই তারা চেয়েছিলেন স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতায় ওই শ্রেণীকে অধিষ্ঠিত করতে, যাতে করে সমগ্র উপমহাদেশে তাদের মাধ্যমে নিজেদের স্বার্থ কায়েম রাখা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসকে জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি ছিল তাদের সমগ্র রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার বানাবার পূর্বশর্ত। সেটা অর্জন করার জন্য ধর্মীয় চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। অতি কৌশলে বন্দে মাতরম, ভারত মাতা, হিন্দুস্তান, জয় হিন্দি ইত্যাদি স্লোগান তুলে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও আনুগত্য লাভ করে কংগ্রেসকে একমাত্র জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল নব্য চাণক্যরা। বাট এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনের গায়ে তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী কংগ্রেস যখন হিন্দু ধর্মের নামাবলী একতরফাভাবে চাপিয়ে দিল, তখন সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলো নিজেদের অস্তিত্ব সম্পর্কে শঙ্কিত হয়ে উঠল। এই অবস্থায় উপমহাদেশের বিভিন্ন জাতিসত্তায় বিভক্তি মুসলমান সম্প্রদায় নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য বিভিন্ন রাষ্ট্রের দাবিতে সোচ্চার হয়ে জোর আন্দোলন গড়ে তোলে। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের মোকাবেলায় মুসলমানদের দাবিকে রাজনৈতিক রূপ দেবার জন্য গঠন করা হয়েছিল রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ, এবং কংগ্রেসের অখণ্ড ভারত তত্ত্বের মোকাবেলায় মুসলিম লীগ প্রচার করেছিল দ্বিজাতি তত্ত্ব। পরবর্তীতে ক্রমান্বয়ে হিন্দুদের জন্য হিন্দুস্তান এবং মুসলমানদের জন্য পাকিস্তান, এই দুটো দাবিতে হিন্দু মুসলমান এই দুই ধর্মগোষ্ঠীর মেরুকরণ ভয়াবহ সংঘাতের রূপ ধারণ করে। সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে দুপক্ষেরই। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই হিন্দুস্তান ও পাকিস্তান সৃষ্টির দাবি বাধ্য হয়েই মেনে নিতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া হয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডিত করেছে, তবে যুক্তিগত কারণেই মেনে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড ভারত তত্ত্বকেও খণ্ডিত করেছে একইভাবে। কিন্তু আমার মনে হয় 1971 সালে দ্বিজাতি তত্ত্বের অসারতা নয়, বরং বাংলাদেশের প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রমাণিত হয়েছে যে ভারত একটি বহুজাতিক দেশ। একই সাথে এটাও প্রমাণিত হয় যে শুধুমাত্র বিশেষ একটি উপাদানের উপর ভিত্তি করে কোনো জাতিসত্তা গড়ে উঠতে পারে না। জাতীয়তাবাদী চেতনার বিকাশে মূল ভূখণ্ড, ভাষা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে ধর্মের মূল্যবোধও একইভাবে প্রভাব রাখে। নির্দিষ্ট ভূখণ্ডে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়, জাত, কুল নির্বিশেষে যখন কোনো জনগোষ্ঠী এক
সামগ্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে, তখনই জাতীয়তাবাদ প্রাণ পায়। জাতীয়তাবাদ মূলত এক ধরনের অনুভূতি, এক ধরনের মানসিকতা, এক ধরনের জাগ্রত চেতনা, যার সৃষ্টি হয় জনসমষ্টির প্রবাহমান ঐতিহাসিক জীবনধারায়। জাতীয় সংগ্রামের ধারায় গতিশীলতা অর্জন করার জন্য কখন কোন উপাদানটা বিশেষ ভূমিকা রাখবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সময়, বাস্তব পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং নেতাদের উপর। অতীত সম্পর্কে গৌরববোধ, বর্তমানের উপভোগ বা বঞ্চনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে এবং জনমনে গড়ে তোলে ঐক্যবদ্ধ সুরের মূর্ছনা। এ ধরনের ঐক্যবদ্ধ চেতনা যখন কোনো জনসমষ্টিকে একত্রিত করে, তখন সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সামগ্রিক সত্তা হিসেবে তা বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়, আর তারই ফলে একটি জাতি সব রকম চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আদর্শিক ও দৈহিকভাবে প্রস্তুত হয়। বাংলাদেশে জাতীয়তাবাদের প্রশ্নে এখনও প্রচুর বিভ্রান্তির অবকাশ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিভ্রান্তিকে আরও জটিল করে তুলেছেন তাদের ক্ষণস্থায়ী রাজনৈতিক ফায়দা লোটার জন্য। এ বিভ্রান্তি নিরসনের জন্য বুদ্ধিজীবীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন তাও প্রায় অনুপস্থিত। পরিষ্কারভাবে সত্যকে আমাদের জানতে হবে। আমাদের জাতীয়তাবাদ কি? বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি বাঙালি জাতীয়তাবাদ? প্রাচীনবঙ্গ অববাহিকা ও তৎসংলগ্ন ভূভাগ যে ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন এবং সুপরিচিত বৈশিষ্ট্য সমুজ্জ্বল অঞ্চল ছিল, তার অসংখ্য সাক্ষ্য প্রমাণ প্রাচীন বৈদিক সাহিত্যের বিধৃত রয়েছে। খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000 সালের মধ্যে ঐতরেয় অরণ্যকে বঙ্গের কথা রয়েছে। মহাভারত এবং হরিবংশেও দেখা যায় বঙ্গ প্রসঙ্গে। সুতরাং বঙ্গ জনপদকে নেহায়েত অর্বাচীন বলে আখ্যায়িত করার কোনো কারণ নেই। রামায়ণেও বঙ্গের উল্লেখ রয়েছে। কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে প্রাচীন জনপদ হিসেবে বঙ্গের উল্লেখ রয়েছে। এদেশে দুকুল, পর্তন্যক্ষম কার্পাসিক বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বলেও কৌটিল্যে বয়ান রয়েছে। বহার মিহির 500 থেকে 550 খ্রিস্টাব্দে তার বৃহৎ সংহিতা গ্রন্থে পূর্বাঞ্চলীয় দেশ অর্থাৎ বঙ্গদেশ পরবর্তীকালে বাংলাদেশের অন্তর্গত যে কয়টি জনপদের নাম করেছেন সেগুলো হলো হরিকেল, গৌতক, পন্ড্র, বঙ্গ, বর্ধমান, তম্রলিপি, সমতট ও উপবঙ্গ। সতীশচন্দ্র মিত্র মহাশয় যশোর, খুলনা সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু অংশকে উপবঙ্গরূপে শনাক্ত করেছেন। এছাড়া বর্তমান বাংলাদেশের আরও একটি প্রাচীন জনপদ সুহেমরার কথাও ইতিহাসে বর্ণিত রয়েছে। বর্তমান বাংলাদেশের এবং আদিকালের বঙ্গদেশের পশ্চিম এলাকার নাম ছিল সুহম্র, অঙ্গ, বর্তমান মিথিলা ও কুলিঙ্গ উড়িষ্যা প্রদেশের অংশ হিসেবে বাংলাদেশ তথা বঙ্গদেশের অন্তর্ভুক্ত ছিল। হিমযুগের পর থেকে বাংলাদেশ কখনো জনশূন্য থাকেনি। পৃথিবীর অন্যান্য প্রান্তরে মানবগোষ্ঠীর মতো বাংলাদেশেও আদিম মানব সভ্যতার বিবর্তন ঘটেছিল, কারণ এখানেও প্রত্ন ও নব্যপ্রস্তর এবং তম্রযুগের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পোদ, বাউরি, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, সাবর, পুলিন্দ, হারি, ডোম, চণ্ডাল, রাজবংশী সমুদয় অন্তজ জাতির সমষ্টিও বাংলাদেশের আদিম আদিবাসীদের বংশধর। ভাষা ও আকৃতির মূলগত ঐক্য হতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমুদায় জাতি একটি বিশেষ মানব গোষ্ঠীর বংশধর। এই মানব গোষ্ঠীর সাথে অস্ট্রেলিয়ার আদিবাসীদের চেহারায় এবং ভাষায় মিল পাওয়া গিয়েছে বলে এদের বলা হয় অস্ট্রো এশিয়াটিক অথবা অস্ট্রিক। বাংলাদেশের দোরগোড়ায় রাজমহল পাহাড়, সেখানে বন জঙ্গলের অধিবাসী পাহাড়িদের ছোট্টখাট্ট গড়ন চেহারা, গায়ের রং মিলেমিশে কালো, নাক থেব্রো। বেদ এবং নিষাদে যে বর্ণনা আছে তার সঙ্গে হুবহু মেলে সিংহলের ভেড্ডাদের, ফলে এদের নৃতাত্ত্বিক নাম হয় ভেড্ডিট। নিষাদ জাতি বলেও তারা আখ্যায়িত হয়েছে। প্রাচীন বাংলাদেশের নানা জায়গায় নানা রকম পরিবেশে এবং জল হাওয়ায় নানা দলে ভাগ হয়ে মানুষ বাস করত। পরে তাদের রক্তে বহিরাগতদের নানা রক্তের ধারা এসে মিশেছে। বাঁচবার আলাদা আলাদা ধরনের দরুন এবং রক্তের মেশামেশি হওয়ায় স্থানভেদে চেহারায় নানা রকম ধাঁচ সৃষ্টি হয়েছে। মনের গড়নে, মুখের ভাষায়, সভ্যতার বাস্তব উপাদানে তার প্রচুর ছাপ আছে। বাংলাদেশের মাটির গুণ আর সেই মাটিতে নানা জাতের মেলামেশা, এরই মধ্যে বাংলাদেশি জনপ্রকৃতির বৈচিত্র্য আর ঐক্যের গোড়া খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের আদিম অধিবাসীগণ আর্য জাতির বংশগত নন। বাংলা ভাষার বিশ্লেষণ করে পণ্ডিতগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। উপরন্তু দ্রাবিড় ও আর্য আসলে নরগোষ্ঠীর নাম নয়,
ভাষাগোষ্ঠীর নামমাত্র। একই নরগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার চলন থাকতে পারে, কাজেই শুধুমাত্র ভাষা দিয়ে কোনো নরগোষ্ঠীর নামকরণ করা সঠিক নয়। আর সমুদ্র হিমাচল আমাদের এই দেশের নাম বঙ্গদেশ বা বাংলাদেশ। প্রশ্ন দেখা দেয়, বাংলা অথবা বাঙ্গালা বা বাঙ্গালি শব্দের উৎপত্তি হলো কি করে? বাংলাদেশের ঐতিহাসিক পটভূমিকায় এই সমস্ত শব্দের ইতিহাস অতি সাম্প্রতিক। জনাব আবুল ফজল আকবরী গ্রন্থে বাংলা, বাঙ্গালা, বাঙ্গালি শব্দের উৎপত্তির যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, প্রাচীনবঙ্গ শব্দের সাথে আল শব্দ যুক্ত করে সুলতান শামসুদ্দিন বাঙালি শব্দের চয়ন করেন। আল শব্দের অর্থ পানি রোধ করার ছোট বড় বাঁধ। অন্যদিকে সুকুমার সেনের অভিমত হলো প্রথমে বঙ্গ থেকে বাঙ্গাল্লা সৃষ্টি হয়েছে। মুসলিম শাসন আমলে পার্শ্বিক বাঙ্গাল্লা উচ্চারণ থেকে পর্তুগিজরা বানিয়ে নিয়েছে বেঙ্গল, অথবা ইংরেজদের হাতে পড়ে বঙ্গ পরিণত হয়েছিল বেঙ্গলি বা বাঙ্গালিতে। বাংলাদেশি জনগণের বাসভূমিতে রয়েছে একটি ঐতিহাসিক প্রাকৃতিক সীমানা। বাংলাদেশের প্রাকৃতিক সীমানা সংক্ষেপে বলতে গেলে, উত্তরে হিমালয় ও তার গায়ে নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্বর দিকে ব্রহ্মপুত্র নদ ও উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারভঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সীমান্তবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জৈন্তা, ত্রিপুরা, আসাম, চট্টগ্রামের শৈলশ্রেণী বেয়ে দক্ষিণে সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল, পরগনা, ছোটনাগপুর, মুর্শিদাবাদ, মালদাহ, পশ্চিমবঙ্গের অঞ্চলসমূহ, বিহারের বীরভূমি, মানভূম, ধলভূম, কেওরঙ্গর, ময়ূরভঙ্গর, অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই সীমারেখার মধ্যেই প্রাচীন বাংলাদেশের বা বঙ্গের গৌরব, পুন্ড্র, বরেন্দ্র, রারো, সুহম্র, তম্রলিপি, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকেল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বাঙালিবাসী বা বাংলাদেশিরা। কোল, ভিল, সবার, পুন্দিল, হারি, ডোম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, বাগদি, বাউরি, পোদ, মালপাহাড়ি প্রমুখ অস্ত্রজ জনগোষ্ঠীর মিলন এবং তাদের রক্তের সাথে বহিরাগত নানা রক্তের ধারা এসে মিশে এক হয়ে সৃষ্টি হয় বঙ্গবাসী অথবা বাংলাদেশি জাতিসত্তার। সময়ের স্রোতে রাষ্ট্র বিধাতাদের হাতে বাংলাদেশিদের আবাসভূমি বাংলাদেশ খণ্ড বিখণ্ড হলেও তার ঐতিহাসিক প্রাকৃতিক সীমারেখা মুছে ফেলতে পারবে না কেউ কোনোদিন। রাষ্ট্রীয় সীমারেখা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষেরা প্রাচীন বাংলাদেশের প্রসিদ্ধ জনপদগুলো গড়েছেন, রাষ্ট্রের বিকাশ ঘটিয়েছেন, জন্ম দিয়েছেন বিস্ময়কর সংস্কৃতি ও শিল্প সাহিত্যের। এই ঐতিহ্য আমাদের জাতীয় অধিকার। আজ রাষ্ট্রীয় পরিসীমা এবং জাতীয়তাবাদ নিয়ে গোষ্ঠীর স্বার্থে অযথা যতই যুক্তিহীন বিতর্কের অবতারণা করা হোক না কেন, বাংলাদেশের সচেতন জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা সম্ভব হবে না বেশি দিন। তারা তাদের অতীত ঐতিহ্য এবং ন্যায্য অধিকার ভবিষ্যতে একদিন না একদিন আদায় করে ছাড়বেই ইনশাআল্লাহ। পূর্ণ মর্যাদায় একদিন প্রতিষ্ঠিত হবে প্রকৃত বাংলাদেশ এবং আমরাও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব গর্বিত বাংলাদেশি হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদী সংগ্রামের কোনো কোনো পর্যায়ে বাংলা ভাষা মুখ্য ভূমিকা পালন করেছে, এটা সত্যি। কিন্তু তাই বলে বাংলাদেশের জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বললে সেটা হবে বিভিন্ন নরগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় হাজার বছরের ঐতিহ্য গড়ে তোলা বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর একটি ভাষাগোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা করা। কারণ বাঙালি কোনো নরগোষ্ঠীর নাম নয়, ভাষাগোষ্ঠীর নাম মাত্র। আমার প্রাণনাশের দ্বিতীয় প্রচেষ্টা। উত্তরবঙ্গে কর্মক্ষেত্র পরিদর্শন করতে যাবার সময় ওই ঘটনা ঘটে। 1975 সালের প্রথমার্ধে সিরিয়াকান্দি এবং ধুনটেতে তখন আমাদের প্রজেক্টের কাজ চলছে। একদিন আমার উপর দায়িত্ব পড়ল কিছু মেশিনপত্র নিয়ে প্রজেক্ট পরিদর্শনে যেতে হবে। স্বপন ব্যবসার কাজে দেশের বাইরে, নূরও বিশেষ একটা কাজে ঢাকাতে আটকে পড়েছে, তাই বাধ্য হয়ে আমাকেই ওই দায়িত্ব নিতে হয়েছিল। ট্রাকে মাল ভর্তি করে রওনা হলাম। আমি নিজের গাড়িতেই যাব, কারণ আমাকে তাড়াতাড়ি আবার ঢাকায় ফিরতে হবে অন্য আরও একটি কাজে। আরিজাঘাটে পৌঁছে দেখি ফেরি বিভ্রাট। নগরবাড়ি ঘাটে পৌঁছালাম বেশ রাত করে। রাতে ড্রাইভ করার সেই সময় ছিল বিপজ্জনক, তাই ঠিক করলাম ঘাটেই রাতটা কাটিয়ে ভোরে রওনা দেব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রায় এই উত্তর এবং পশ্চিমাঞ্চলে যাওয়া আসা করতে হয় নগরবাড়ি ঘাট দিয়ে। ঘাটের ছাপড়া বেড়ার একটা রেস্টুরেন্ট বিশেষ পরিচিত। সবসময় এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করে থাকি আমরা যাত্রাকালে। সেই সুবাদে মালিক হাজি সাহেবের সাথে বেশ হৃদ্যতা হয়ে গেছে। আমাদের সবসময় বিশেষ খাতির যত্ন করে পছন্দ মাফিক টাটকা মাছ রেঁধে খাওয়ান হাজি সাহেব। হাজি সাহেবকে সমস্যাটা
বুঝিয়ে বললাম, হাজী সাহেব, রাতটা তো এখানেই কাটাতে হয় আজ। হাসি মুখে হাজী সাহেব জবাব দিলেন, কোনো অসুবিধা নাই স্যার। চৌকি একটা পাইতা দিমু, বিছানাপত্র বাসা থেকে আয়না দিমু, মশারি একটা লাগাইয়া দিমু। রাতের খাবারের পর বাইরে বেরিয়ে দেখি আমার ট্রাক ড্রাইভার এবং অন্য সবাই 29 খেলছে ট্রাকের পাশে। ঘুম আসছিল না, ভাবলাম ওদের সাথে কিছুক্ষণ তাসই খেলা যাক। অল্প সময়েই খেলা জমে উঠল। খেলা ভীষণ জমেছে। কখন মধ্যরাত্রি পার হয়ে গেছে টেরও পাইনি। হঠাৎ করে স্টেন গানে ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পেলাম। নিরাপত্তার জন্য সবাইকে ট্রাকের নিচে শুয়ে পড়তে বলে নিজেও কাভার নিলাম। ট্রাকের নিচে শোয়া অবস্থা থেকে আমি দেখলাম হাজী সাহেবের রেস্টুরেন্টকে টার্গেট করে দুইজন লোক এক নাগারে গুলি ছুড়ে চলেছে। পাশে দাঁড়িয়ে আছে একটি জিপ। মিনিট খানেক গুলিবর্ষণ করে লোক দুজন জিপে ওঠার পর জিপটা উত্তর দিকে চলে গেল। হাজী সাহেবের বাসা দোকানের কাছেই। গোলাগুলির আওয়াজ থামতেই তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে। আমরাও বেরিয়ে এলাম ট্রাকের নিচ থেকে। আমাকে অক্ষত অবস্থায় দেখতে পেয়ে হাজী সাহেব দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বেচারা নিজেকে সামলাতে না পেরে বাচ্চাদের মতো কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ মেহেরবান, শুকুর আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ মেহেরবান। অন্যরা বুঝতে না পারলেও আমি আর হাজী সাহেব ঠিকই বুঝতে পেরেছিলাম কি উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। পরদিন অতি প্রাত্যসে ট্রাক ড্রাইভার ও অন্যদের গন্তব্যস্থানে চলে যাবার নির্দেশ দিয়ে আমি ঢাকায় ফিরে এলাম। এই ঘটনার ব্যাপারে বিশেষ ঘনিষ্ঠ মহল ছাড়া অন্য কারো সাথেই আলাপ করলাম না। এরপর থেকে নেহায়েত প্রয়োজন ছাড়া আমি ঢাকার বাইরে তেমন একটা যেতাম না। বাইরে কাজ দেখাশোনার দায়িত্ব নূর ও স্বপনকেই দিতে হয়। বাকশাল ছিল দুমুখী অস্ত্র। শেখ মুজিব বাকশালের মাধ্যমে নিজের ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, কিন্তু শেখ মুনি এবং দোসররা চেয়েছিল বাকশালকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। দেশের এই দুরবস্থায় শেখ মুজিবের ক্ষমতা লিপ্সা বেড়ে গেল। ক্ষমতার চূড়ায় অবস্থান করেও তার সন্তুষ্টি ছিল না। রাষ্ট্রের সর্বক্ষমতা তার নিজ হাতে কুক্ষিগত করার জন্য তিনি একদলীয় শাসন ব্যবস্থার কথা চিন্তা করতে লাগলেন। স্বাধীনতা যুদ্ধের একটি মূল উপাদান ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। এর জন্যই হয়তোবা শেখ মুজিব এতদিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। তার এই মনোভাব জানতে পেরে দলীয় সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্ররোচনা দিতে থাকে। 1974 সালের সেপ্টেম্বর থেকেই শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থার পক্ষে প্রচারণা শুরু করেন। নভেম্বর 1974-এ মস্কোপন্থী দলগুলো সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরকারকে একদলীয় শাসন কায়েম করার জন্য আহ্বান জানায়। শেখ মুজিবের একান্ত বিশ্বস্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলীকে সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে ডেকে একদলীয় সরকার কায়েমের পরামর্শ দেয়া হয়। মনসুর আলী, শেখ মনি এবং মস্কোপন্থী রাজনৈতিক দলগুলোর প্ররোচনা এবং শেখ মুজিবের নিজের ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার বাসনা ও রাষ্ট্রকে সব দিক দিয়ে তার এবং তার দলের অনুগত রাখার জন্য একদলীয় সরকার কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1975 সালের জানুয়ারি মাসের 18 তারিখে একদলীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব যখন সংসদীয় দলের মিটিংয়ে উত্থাপন করা হয়, তখন প্রস্তাবটির বিপক্ষে মত প্রকাশ করেন সংসদীয় দলের বেশিরভাগ সদস্য। এই অবস্থায় মিটিংয়ে বলা হয়, এই প্রস্তাবের বিরোধিতা করা হলে শেখ মুজিব পদত্যাগ করবেন, নতুবা একটি মেরুদণ্ডহীন সংসদ সৃষ্টি করে এই প্রস্তাব পাশ করানো হবে। এই কথা শোনার পর মুজিবের ইচ্ছাকে অনেকটা বাধ্য হয়েই সবাইকে মেনে নিতে হয়। 1975 সালের 25শে জানুয়ারি জরুরি আইন ঘোষণার মাত্র 27 দিন পর দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করে এক আদেশ জারি করলেন শেখ মুজিব। সারা জীবন যে শেখ মুজিব গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এসেছিলেন, তিনি বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র কায়েম করে সর্বপ্রথম স্বৈরতান্ত্রিক একনায়কত্ব কায়েম করেন। বাংলাদেশ একদলীয় শাসনতন্ত্র প্রবর্তনের ফলে দেশের সকল বিরোধী দল বাতিল বলে গণ্য হয়। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতি অনুসরণ করেননি। সংসদীয় দলের মিটিংয়ে অনেকেই বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নূরে আলম সিদ্দিকী 55 মিনিট বক্তৃতা করেন। তার জ্বালাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমোদ গুনেছিলেন। তার কারণ, এই বক্তৃতাকে সংসদ সদস্যের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানান। এই বক্তৃতার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের সে অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বলেন, আর বক্তৃতা নয়, তোমরা আমারে চাও কিনা সেই কথাই শুনতে চাই। সবাই তার এ ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কথা ছিল সব সদস্যকেই এই প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেয়া হবে। তিনি আবার বললেন, বলো আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার
সাহস আর কারো হলো না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতায় নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। এরপর 20 জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগঠিত সেই কলঙ্কিত অধিবেশন। 25 জানুয়ারি সংসদে কোনোরকম বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। এই আব্দুল মালেক উকিলই মাত্র 3 মাস আগে 16 ডিসেম্বর সংসদ ভবনে পার্লামেন্ট সংক্রান্ত এক সেমিনারে বলেছিলেন, আমাদের জনগণের জন্য সংসদীয় গণতন্ত্রই সর্বাপেক্ষা উপযোগী বলে বিবেচিত হয়েছে। তারই পৌরোহিত্যে চালু হয়ে গেল প্রেসিডেন্ট পদ্ধতির সরকার। বাতিল করে দেওয়া হলো সকল বিরোধী দল, পাশ কাটিয়ে নেওয়া হলো একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা। প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দিয়ে শপথ পড়িয়ে নিলেন সেই আব্দুল মালেক উকিলই। এই চতুর্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রধানমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সেই সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25 জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকিবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি, একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ 5 বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্যে থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্যে হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটিমাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন। কেউ বিরোধিতা করেননি। সংসদের 2 ঘন্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও একজন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুস সাত্তার মঈনুদ্দিন আহমেদ, স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠ ভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এই ক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য। যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়কত্বের
প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। পরে জেনারেল ওসমানী এবং জনাব ব্যারিস্টার মইনুল হোসেন একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা করে তাদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন। আওয়ামী লীগের প্রবীণ গণতন্ত্রী মনা নেতৃবৃন্দ শেখ মুজিবের এই পদক্ষেপে ভীষণ অসন্তুষ্ট হন। বাকশাল গঠনের পর দেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে তারা চিন্তিত হয়ে পড়েন। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য অন্য কেউ দায়ী নন, স্বয়ং শেখ মুজিবই হত্যা করেছিলেন গণতন্ত্রকে। দেশে একনায়কত্বের বিরুদ্ধে চাপা অসন্তোষ সৃষ্টি হয়। বাকশাল গঠনের দিন অনেকেই বলেছিলেন শেখ মুজিব নিজেই আওয়ামী লীগের নীতি আদর্শ বিসর্জন দিলেন স্বীয় স্বার্থে। বাকশালের জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের বুকের ওপর এইভাবে চেপে বসল। এই পাথরকে উপড়ে না ফেলা পর্যন্ত মানুষের নিস্তার নেই। এরপরই সরকার আদেশ জারি করে আইন বিভাগের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের মৌলিক স্বাধিকার ছিনিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের খন্দকার মোশতাক এবং বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। এই সমস্ত তথ্যগুলো ছিল আমাদের পরিকল্পনার জন্য অপরিহার্য। আমরা জানতে পেরেছিলাম সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কট্টর রুশ ভারতপন্থী। বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মূল উদ্যোক্তা ছিলেন শেখ ফজলুল হক মনি, নজরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, আব্দুর রাজ্জাক, মনসুর আলী, সেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, মনি সিং এবং প্রফেসর মুজাফফর আহমেদ। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করা এবং নিজের অবস্থানকে সুসংহত করার জন্যই শেখ মুজিব এ সমস্ত উচ্চাভিলাষী নেতাদের প্রভাব ও পরামর্শ মেনে নিয়ে গণতন্ত্রের বলি দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার এই হঠকারী সিদ্ধান্তকে আওয়ামী লীগের বৃহৎ অংশই মেনে নিতে পারেনি। শেখ মুজিবের ক্ষমতার প্রতাপের মুখে নিরাপত্তার ঝুঁকি নিয়ে সেদিন এরা প্রকাশ্যে বিরোধিতা না করে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ মুজিবের এই সিদ্ধান্তর ফলে সংসদে সেদিন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল গণতন্ত্রী মোনা নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের মাঝে। এদের অনেকেই বর্ষিয়ার নেতা খন্দকার মোশতাকের সাথে আলোচনা করে এ ব্যবস্থার প্রতিকারের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। আমরা বুঝতে পেরেছিলাম একনায়কত্বের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কোনো পদক্ষেপ নিলে আওয়ামী লীগের এই বৃহৎ অংশের সমর্থন পাওয়া যাবে অতি সহজেই। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারা স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়ে সমর্থন করবেন এই ধরনের যে কোনো পরিবর্তনকে। আরও একটি বিষয়ও আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে খন্দকার মোশতাকের সমর্থন রয়েছে অনেক। তার ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তা পার্টির নেতা ও কর্মীদের মধ্যে রয়েছে যথেষ্ট। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে 15ই আগস্টের মহান বৈপ্লবিক অভ্যুত্থান ব্যারিস্টার মওদুদ আহমেদকে বন্দী করা হয় স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর আওতায়। 29শে ডিসেম্বর 1974 সালে তাকে বন্দী করা হয়। রাজনৈতিক শূন্যতা এবং উপযুক্ত নেতৃত্বের অভাবে রাজনৈতিক দলগুলো যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, তখন 1974 সালে দেশের কিছু বুদ্ধিজীবী ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সিভিল লিবার্টিস অ্যান্ড লিগ্যাল এইড কমিউনিটি। মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়েছিল এই মোর্চা। বিরোধী দল ও প্রতিবাদী জনগণের ওপর অন্যায় অবিচারের প্রতিবাদেও সোচ্চার হয়ে ওঠে এই কমিটি। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই কমিটির প্রথম সভায় শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, কবি, আইনজীবী, সাংবাদিক এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিগণ দাবি জানান: 1. শাসনতন্ত্রের পরিপন্থী সমস্ত কালাকানুন বাতিল এবং সরকারের বিভিন্ন মহল কর্তৃক জনগণের মৌলিক অধিকার হরণ অগণতান্ত্রিক ও আইন বিরোধী। 2. জরুরি আইন ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। 3. রক্ষী বাহিনী আইন বাতিল করে অবিলম্বে তাদের নির্যাতন বন্ধ করতে হবে। 4. সকল রাজবন্দীদের অবিলম্বে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। 5. সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এবং 6. যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া রয়েছে সেগুলো সরকারকে অবিলম্বে তুলে নিতে হবে। অল্প সময়ে এই কমিটির উপর নেমে আসে সরকারি শ্বেতসন্ত্রাস। উদ্যোক্তাদের অনেকেই নির্যাতিত হন সরকারের হাতে। 23/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 1974 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থার জারি করার পর 29শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল, অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি। সেদিন এই তোফায়েল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন, আর এই বাহিনীর হাতেই এদেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে।
সিরাজ শিকদারের হত্যার কথা আজও এই দেশবাসী ভুলে যায়নি। ৭২ থেকে ৭৫-এর ১৫ই আগস্ট অবধি আওয়ামী বাকশালী শাসনকাল এই দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ঘটনা প্রবাহের উত্তাল তরঙ্গ মুজিবকে ঠেলে দিয়েছিল নেতৃত্বের শিখরে। রাতারাতি অবমৃষ্যতার তমস্যা থেকে আগরতলা মামলা শেখ মুজিবকে বানিয়ে দেয় কিংবদন্তির নায়ক। রাজনৈতিক সুবিধাবাদ মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে সেই সত্য স্পষ্ট হয়ে ওঠে। নির্দ্বিধায় নিজের স্বার্থ উদ্ধার করতে সবকিছুই তিনি করতে পারতেন। আগরতলা মামলা এর এক উজ্জ্বল উদাহরণ। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বহুলভাবে প্রচারিত করা হয়েছে যে শেখ মুজিবই ছিলেন প্রথম নেতা যিনি বুঝতে পেরেছিলেন একমাত্র সশস্ত্র সংগ্রামের মধ্যেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা সম্ভব এবং তিনিই ছিলেন স্বাধীনতার মূল রূপকার। কিন্তু এর কোনোটাই সত্য নয়। সারা বাংলাদেশের মানুষকে জানানো হলো আগরতলা ষড়যন্ত্র মামলা তথা বাঙালি জাতিকে পাঞ্জাবি শোষণের হাত থেকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুক্ত করার স্বপ্নদ্রষ্টা নাকি ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু সেটা ঐতিহাসিক সত্য নয়। আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবকে রাতারাতি কিংবদন্তির নায়ক করে তুলেছিল, এতে কোনো সন্দেহ না থাকলেও এর মূল রূপকার ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। এই অখ্যাত তরুণ নেভাল অফিসারই প্রথম স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের। পাঞ্জাবি শোষকদের কবল থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এটাও তিনি উপলব্ধি করেছিলেন ৫০-এর দশকের পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের পরপরই। ১৯৫০ সালে তিনি মিডশিপম্যান হয়ে ইংল্যান্ডের রয়্যাল একাডেমিতে প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর কাজ আরম্ভ করেন। সশস্ত্র বিপ্লবের জন্য প্রথমে মাত্র ২ জন সহচর নিয়ে শুরু হয় তার বিপ্লবী কর্মকাণ্ড। কাজে হাত দিয়েই তিনি উপলব্ধি করলেন সবচেয়ে আগে দরকার একজন রাজনৈতিক নেতার, কারণ একজন সামরিক অফিসার হিসেবে চাকুরিতে থেকে ব্যাপকভাবে কাজ করার সুযোগ হবে না তার। তাছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীতে গোপন সংগঠন গড়ে তুললেই বিপ্লব করা সম্ভব হবে না। সংগঠন গড়ে তুলতে হবে দেশের জনগণের মধ্যে। তার জন্য প্রয়োজন বহুল পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। সুপরিচিত নেতার ডাকেই অস্ত্র হাতে তুলে নেবে কর্মীরা। তিনি যোগাযোগ শুরু করলেন রাজনৈতিক দল ও নেতাদের সাথে, কিন্তু বেশিরভাগ নেতারাই তার প্রস্তাবে তেমন একটা গুরুত্ব দেননি। যারা দিয়েছেন তারা জুড়ে দিয়েছে বিভিন্ন শর্ত। তাদের গদি দিতে হবে। অনেকে তাকে পাগলও বলেছেন প্রস্তাব শুনে। ভয়ে আটকে উঠেছেন অনেক নামিদামি নেতা। ১৯৬৪ সালে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে এ ব্যাপারে আলাপ করেন। শেখ মুজিব তার প্রস্তাব শুনে বলেছিলেন যতটুকু সম্ভব পরোক্ষভাবে সহযোগিতা করবেন, এতটুকুই পর্যন্ত, এর বেশি কিছু নয়। ১৯৬৬ সালে কমান্ডার মোয়াজ্জেম চট্টগ্রামে বদলি হয়ে আসেন। এতে তার তৎপরতা আরও জোরদার করার সুযোগ পান তিনি। ১৯৬৭ সালে জুন অথবা জুলাই মাসে তিনি তার ২ প্রতিনিধি জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমান এবং জনাব আলী রেজাকে আগরতলাতে পাঠান ভারতীয় সাহায্যের আশায়। তার প্রতিনিধিদের সাথে ভারতীয় সরকারের আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। বিপ্লবী জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমানকে স্বাধীনতার মাত্র ১ মাসের মধ্যে গুম করে ফেলা হয়। মুজিব সরকার কিংবা তার দল এই বিষয়ে বরাবরই এক রহস্যজনক নিরাপত্তা অবলম্বন করে এসেছে। ১৯৬৭ সালের নভেম্বর মাসে কমান্ডার মোয়াজ্জেমকে রাওয়ালপিন্ডি পাঠানো হয়। সেখানে পৌঁছে বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন পাকিস্তান ইন্টেলিজেন্স সন্দেহ করছে যে কমান্ডার মোয়াজ্জেম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত। এই খবর জানতে পেরে ছদ্মনামে ৭ ডিসেম্বর ১৯৬৭ ঢাকায় চলে এসে তার ছোট ভাইয়ের সিদ্ধেশ্বরীর বাড়িতে আত্মগোপন করে লুকিয়ে থাকেন। ৯ তারিখ রাত প্রায় ১১টার দিকে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে চাকরিরত ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু, পরবর্তীতে জেনারেল রাসপুতিন অফ বাংলাদেশ ও আরও কয়েকজন হঠাৎ করে বাড়িতে হানা দিয়ে কমান্ডার মোয়াজ্জেমকে ধরে নিয়ে যায়। তিনি তখন শারীরিকভাবে অসুস্থ। নিয়ে যাবার সময় ক্যাপ্টেন নুরুল ইসলাম জনাব মোয়াজ্জেম হোসেনের স্ত্রী কোহিনুর হোসেনকে বলেছিলেন যে বিশেষ প্রয়োজনে তাকে ঢাকা ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে ঘণ্টাখানেকের জন্য, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছিল ১৫ মাস পর। অকথ্য নির্যাতন করা হয়েছিল তার উপর। দীর্ঘ ১৫ মাস অকথ্য অত্যাচার করেও পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তার কাছ থেকে কোনো কথাই বের করতে পারেনি। এরপর ১৯৬৮ সালের জুন মাসে ঢাকা ক্যান্টনমেন্টে শুরু হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। ১ নং আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন। পরবর্তীকালে পাকিস্তানের অধিকর্তারা বুঝতে পারেন কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে প্রধান আসামি বানানোর ফলে সারা বিশ্বের কাছে মিলিটারি ইন্টেলিজেন্সের ভীষণ বদনাম হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় এক ঢিলে ২ পাখি মারার। জড়ানো হয় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে। পাকিস্তানি সরকার রাজনৈতিক মতলব হাসিলের লক্ষ্যে মামলা শুরু হওয়ার পর কমান্ডার মোয়াজ্জেমের নাম ১ নং আসামি থেকে কেটে ২ নং আসামির জায়গায় সরিয়ে নেয়। আর এভাবেই ওই মামলা
সাপে বর হয়ে মুজিবকে গড়ে তুলল কিংবদন্তির নায়ক হিসেবে। ৬৯-এর ১৫ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মেরে ফেলা হলো মিথ্যা অপবাদ দিয়ে। তিনি নাকি বন্দি অবস্থায় পালাবার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল মুজিব শাসনকালে বিপ্লবী নেতা সিরাজ শিকদার হত্যার মামলায়। শেখ মুজিব সম্পর্কে কমান্ডার মোয়াজ্জেম তেমন আকর্ষণ বোধ করেননি কখনোই। শেখ মুজিবের দলের ওপরও তার আস্থা ছিল না। কমান্ডার মোয়াজ্জেম স্পষ্টবাদিতাকে শেখ মুজিব কখনোই পছন্দ করেননি। ২৬শে মার্চ ১৯৭১ সালে ভোর ৬টার দিকে হানাদার বাহিনী তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। বাড়ির সামনে গুলি করলেও তার লাশ নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে, যার হদিস আজও অবধি তার পরিবার পরিজন পাননি। ধর্মপ্রাণ কমান্ডার মোয়াজ্জেম হোসেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। নির্ভীক এই মুক্তিযোদ্ধা মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার দেশ ও জাতিকে। সঁপে দিয়ে গেলেন প্রাণ স্বাধীনতার জন্য। দেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান একচ্ছত্র নেতা বলে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করলেন, কিন্তু কমান্ডার মোয়াজ্জেমের ত্যাগের প্রতি সম্মান দেখাতে পারেননি তিনি। কখনো সত্যকে তুলে ধরেননি জনগণের সম্মুখে। চুপটি মেরে থেকে সব কৃতিত্ব নিজেই হজম করে গেছেন নির্বিবাদে। আপোষহীন প্রতিবাদী কণ্ঠের অধিকারীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যই তাদের মেরে ফেলা হয়, আর সুবিধাবাদী আপোষকামীদের সবসময় বাঁচিয়ে রাখা হয় স্বার্থ উদ্ধারের জন্য। সেই হিসেবেই ২৬শে মার্চ প্রাণ দিতে হয়েছিল কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে, আর শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে। এমনটি ঘটেছে সর্বদা, ঘটবেও ভবিষ্যতে। ইতিহাস তাই বলে। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা পর্বটি শোনার জন্য।